ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের আমূল পরিবর্তনের কথা ভাবছি সবাই, কিন্তু কিভাবে, কেমন হবে আগামী নির্বাচন, সংস্কারই বা কী হবে, কোন কোন ক্ষেত্রে সংস্কার হবে, গুরুত্ব বিবেচনায় কোন কোন সংস্কারগুলো আগে পরে হবে, এইসব বিষয়েও ঐক্যমত্যের প্রয়োজন আছে। কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর সমাজ ও রাষ্ট্রের সর্বত্র পরিবর্তন ও সংস্কারের কথা উঠেছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পরিবর্তন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মানসুরুল হক। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আলোচনার বিষয়। দর্শক, চলুন দেখে নিই আজকের অতিথি সম্পর্কে। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বাংলার ভেনিস খ্যাত বরিশালের গণমানুষের নেতা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল ২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৫৫ সালের ৩১ ডিসেম্বর বরিশাল সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বরিশাল ২ আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সংসদ সদস্য থাকাকালীন বরিশালের সব মানুষের কাছে জনপ্রিয় প্রতিনিধি ছিলেন। এলাকার উন্নয়নে এবং যুবদের কর্মসংস্থান তৈরিতে তিনি নানাভাবে ভূমিকা রেখেছেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। এরপর এলএলবি পাশ করেন। বিশিষ্ট এই রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং গরিব দুঃখী মেহনতি মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। জীবনের স্বর্ণালী সময় পার করেছেন মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে। দেশের ক্রান্তিকালে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, কাজ করে চলেছেন দেশের কল্যাণে। যুবদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমরা দেখেছি ২০২৪-এর অগাস্টে ছাত্র জনতা, বিএনপি, জামাত সবাই ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সে আন্দোলনে জয়ী হয়েছে। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিএনপি চাচ্ছে নির্বাচন, কিন্তু অন্যান্য দল চাচ্ছে সংস্কার। তো এই মত পার্থক্যটা কেন হলো? মত পার্থক্যটা তো গণতন্ত্রের সৌন্দর্য। যেখানে মত পার্থক্য নাই সে সমাজ তো মৃত। যে সমাজে বিতর্ক নাই সে সমাজটা তো চলত শক্তিহীন। সুতরাং এখানে মত পার্থক্য থাকবেই, কিন্তু এই মত পার্থক্যকে উতরে এটাকে এক পাশে রেখে জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হবো, এই আশা পোষণটা তো অবশ্যই আমরা করছি। সংস্কার এবং নির্বাচন দুইটা যদি একই সাথে চলে তাহলে সেক্ষেত্রে কি আপনাদের কোনো কথা রয়েছে? না, দুইটা একই সাথে চললে আমাদের কোনো কথা নেই। তবে আমরা মনে করি যে সংস্কার হচ্ছে একটা অন্তহীন প্রক্রিয়া, এন্ডলেস। এটা আপনি যদি দেখেন, ভারতের সংবিধান এখন পর্যন্ত ১০৫ বার সংশোধিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এবং অন্যান্য বড় বড় গণতান্ত্রিক দেশগুলোতে বহুবার সংবিধান সংস্কার হয়ে পরিবর্তিত হয়েছে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। আর নির্বাচনটা হচ্ছে যে ১৭ বছর ধরে অধিকার বঞ্চিত মানুষদের একটা কান্না, একটা আর্তনাদ যে আমরা আমাদের সে অধিকারটা একবারের জন্য সঠিকভাবে প্রয়োগ করতে চাই। সে সঠিকভাবে প্রয়োগটা যত তাড়াতাড়ি হবে তত অন্তর্বর্তীকালীন সরকারের শক্তিটা আরও বাড়বে এবং অন্তর্বর্তীকালীন সরকার তখন এই বর্তমান যে সুনাম যতটুকু আছে অতটুকু নিয়ে বিদায় নিতে পারবে। এটাই আমাদের ধারণা এবং আমাদের বিশ্বাস। জি, গত ১৫ বছরে আমরা দেখেছি গত সরকার বা আওয়ামী লীগ সরকার দুর্নীতি থেকে শুরু করে সব কিছুতেই তারা একদম উচ্চ শিখরে ছিল, সব কিছুতেই। তো এই জায়গাটায় একটা পরিবর্তন প্রয়োজন। তাহলে এই পরিবর্তনটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? দুর্নীতিকে পরিমাণে কমানোর জন্য যে ব্যবস্থা করার দরকার সেগুলো করা হবে। এ প্রসঙ্গে আমি বলে দেই যে দুর্নীতি দমন কমিশন কিন্তু বিএনপির হাতে সৃষ্টি। ২০০৬ সালে প্রথম বিএনপি কিন্তু এটা করেছিল এবং তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো তখন নেওয়া হয়েছিল পরবর্তীতে সেগুলো কিন্তু আদালতেই আমরা ফেস করেছি। সেগুলো মানে দূর করার জন্য আমরা কিন্তু রাস্তায় কোনো আন্দোলন করিনি ওই দুর্নীতির অভিযোগের জন্য। আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। ওই পার্টটা কিন্তু আদালতের উপরে আমরা ছেড়ে দিয়েছি।
সুতরাং এর থেকে আমাদের মনোজাগতিক আস্থাটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা দুর্নীতির ব্যাপারে ওই জিরো টলারেন্স শুধুমাত্র মুখে না, কর্মকাণ্ডেও সেটা দেখাবো। এটা আমাদের সংস্কার 31 দফা সংস্কার প্রস্তাবেও রয়েছে। যে আপনি যেটা বললেন যে 5ই আগস্টের পূর্ববর্তীও আমরা দেখেছি বিএনপিকে ক্ষমতায়ও দেখেছি এবং বিরোধী দলও দেখেছি, এবং এখন একটা যুগের চাহিদা বা জনগণের একটা চাহিদা যে পরিবর্তন। তো এই পরিবর্তনটা স্পেসিফিক কি বলবেন যে পূর্বের বিএনপি এবং ভবিষ্যতের বিএনপির মধ্যে পরিবর্তনটা এক্স্যাক্টলি কোন জায়গায় রয়েছে? পূর্বের বিএনপি এবং বর্তমান ভবিষ্যতের বিএনপির মধ্যে পার্থক্যটা যেটা থাকবে সেটা হলো তরুণদের নেতৃত্বের একটা জয় জয়কার হবে এবং বিশ্বস্ততা এবং ঝুঁকি নিয়ে যারা এই দলের জন্য, এই দেশের জন্য কাজ করেছেন তাদের অগ্রাধিকারের ক্ষেত্রে নেতৃত্বের একটা দৃষ্টি সেখানে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার যারা এই দলটার মূল শক্তির আধার, সেই দলটি জনগণের এত 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 বেশি ভালোবাসা পেয়েছে, তাদের আর নতুন করে কোনো চেয়ার পাওয়ার কোনো আগ্রহ নেই। তারা যদি অভিভাবক হিসাবে দেশটাকে পরিচালনা করেন তাহলে আমরা দেখব যে অতীতের বিএনপির চেয়ে ভবিষ্যতের বিএনপি দেশের মানুষের জন্য অনেক বেশি সুখকর হবে। আপনি বলছিলেন যে তরুণদের জয় জয়কার, তো আমরা এখন স্ক্রিনে দেখব তরুণরা এবং সাধারণ জনগণ ভবিষ্যৎ এবং বিএনপি নিয়ে কী ভাবছে, আমরা এখন স্ক্রিনে দেখব। আমাদের একটা প্রত্যাশা ছিল যে 5ই আগস্ট পরবর্তীতে আমরা এই পাওয়ার পলিটিক্সটা দেখব না, কিন্তু দুঃখের বিষয় হলো এখনও আমরা দেখা যায় যে দেশের বিভিন্ন জায়গায় পাওয়ার পলিটিক্স হচ্ছে। দেখেন যে এই গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশে প্রায় শতাধিকের উপরে শুধু একটা নির্দিষ্ট দলের আন্তঃকোণ দলের নেতাকর্মীদের আন্তঃকোণ দলের প্রায় 70+ নিহত হয়েছে। তো আমরা চাই যে এরকম কি পাওয়ার পলিটিক্স বা এই তবে আন্তঃকোণ দল এসব না থাকুক, তারপর পাশাপাশি চাঁদাবাজি, তারপর এইসব যাতে চাঁদাবাজিটা বিশেষ করে না থাকুক। তারপর গ্রামে দেখা যায় যে নতুন যারা রাজনৈতিক দল আছে বা ক্ষমতায় আসবে তাদের অনেক নেতাকর্মী জমি দখল করে, তো এসব জমি দখল, তারপর দুর্বলের প্রতি যে সবলের যে অত্যাচার, এসব না থাকুক। সবাই তার মন মতো তার কি মত প্রকাশটা করুক, তার ইচ্ছা মতো সে তার রাজনৈতিক দলটা চুজ করুক, এটাই আমি চাই। আমরা এমন বাংলাদেশ দেখছি যে এখানে আমার নিজের স্বাধীনতা থাকবে। আমরা আগে জানি যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখন কিন্তু আমরা এই ক্যাম্পাস থেকে অন্য কোনো দলের সম্পর্কে কিছু বলতে পারতাম না, দেখা যাচ্ছে বা ওই দল সম্পর্কেও খারাপ কিছু বলতে পারতাম না। আমরা এমন সরকার চাই যে ওই দলের খারাপ কিছু আমরা উল্লেখ করতে পারি। আমরা এটাই বলতে চাই যে আমরা যে সরকারই আসুক যাতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পাই। 5ই আগস্টের পর যে পরিবর্তনটা আসছে এটা আমাদের স্টুডেন্টের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে, কারণ আমরা দেখেছি যে 5ই আগস্টের আগে যে ছাত্রলীগ বা যে ফ্যাসিস্ট যে ছিল এইটা অনেকটাই তারা আধিপত্য বিস্তার করেছিল। তো সেই দিক থেকে এইটা অনেকটাই পরিবর্তন আসছে, এবং আগে যে আমাদের বড় ভাই বা সিনিয়ররা যে সমস্যাগুলো ফেস করে আসছে যেন পরবর্তীতে আমাদের যেন এই সমস্যাগুলো আর ফেস না করতে হয়। যে আমরা স্ক্রিনেও দেখলাম এবং রিসেন্টলি আমরা দেখছি পত্র পত্রিকা বা গণমাধ্যমে যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ রয়েছে। তো এই জায়গাটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা কি ব্যবস্থা নেবেন? দেখুন, 2009 সনে বিএনপি একটি কাউন্সিল করেছিল, যে বছর প্রথম আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব পেল বহুদিন পরে। সেই কাউন্সিলে বিএনপির স্লোগানটা ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। পরবর্তী 17 বছরে প্রমাণ হয়েছে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানটা কত যথার্থ ছিল। আর 2017-তে আমরা সর্বশেষ যে কাউন্সিলটি করেছি সেই কাউন্সিলে বিএনপির স্লোগান ছিল নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। এই যে নানান মানুষ নানান মত আমরা এখানে শুনলাম, এর থেকে নির্যাস নিয়েই তো জাতীয় ঐক্যমতটা তৈরি করতে হবে, সেই গুরুদায়িত্বটাই বিএনপির উপরে। এর মধ্যে দিয়ে আপনি যে কথাগুলো বলেছেন অভিযোগ, হ্যাঁ অভিযোগ তো আছে, এই অভিযোগের মধ্যে কিন্তু প্রকারভেদ আছে, একদম যে নেই তাই সে কথা আমরা বলছি না। অভিযোগের মধ্যে প্রকারভেদ আছে। মনে করেন আমার জমি, আমার ব্যবসা প্রতিষ্ঠান 16 বছর ধরে দখল করে রেখেছে আওয়ামী লীগের নেতারা, আমাকে ব্যবসা চালাতে দেয়নি, চাবিও তারা নিয়ে এনেছে, দোকানও তারা চালাচ্ছে, আমি সেটা ফেরত চাইতে গেলাম, এখন এইটা কি চাঁদাবাজি হবে? আর অন্য দল যদি এটা করে তখন এটা হাদিয়া হবে? চাঁদাবাজি আর হাদিয়া তো একই জিনিস। কেউ কেউ তো ব্যাংক দখল করছে, বিএনপি তো কোনো ব্যাংক দখল করতে যায় নাই। কেউ কেউ তো বড় বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান দখল করছে, বিএনপি তো সেইটা করতে যায় নাই। বিএনপির নির্যাতিত কোনো নেতা যদি তার জায়গাটাকে পুনর্দখল বা অধিকারটা ফেরত পেতে যায়, সেরকম ঘটনা কিন্তু এই অভিযোগগুলোর মধ্যে আছে। তবে একজন যে সবাই খাঁটি সোনা আমাদের মধ্যে তা না, অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে আবার সুবিধাভোগীরা অংশগ্রহণ করেছে 5ই আগস্টের পরে। 1971-এর 16ই ডিসেম্বরের পরে যেমন কিছু মুক্তিযোদ্ধারা এসে অনিয়ম এবং বহু কুকীর্তি করেছে, সেরকম 5ই আগস্টের পরে কিছু নতুন বিএনপি জাতীয়তাবাদী তৈরি হয়েছে,
যারা এই ঘটনাগুলোর সঙ্গে বেশিরভাগ জড়িত। জি, আপনি যে বলছিলেন ব্যাংকিং খাতে দুর্নীতির কথা, আপনি নিজেও অর্থনীতির ছাত্র ছিলেন, তো ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে ব্যাংকিং খাতের দুর্নীতি বা অর্থনীতিতে আমরা কিভাবে এগিয়ে যাব, এই ব্যাপারে কি আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে? না, অর্থনীতিতে আমাদের এগিয়ে যাওয়ার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাইফুর রহমান সাহেব যে উদাহরণ সৃষ্টি করে গেছেন আমাদের এখানে, ম্যাক্রো ইকোনমিক্সের যে সিস্টেমটা উনি চালু করেছিলেন, এইটাকেই যদি নার্সিং করা যায় তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। এবং সেই সাইফুর রহমান সাহেবের যে ভ্যাট, সেই ভ্যাটের উপরেই কিন্তু দেশ এখন পর্যন্ত চলছে। অথচ আমার মনে আছে তখন আমি পার্লামেন্ট সদস্য, জাতীয় সংসদে সাইফুর রহমান সাহেব যখনই যেতেন, আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই তাকে টিটকারি মারতো, বলতো ভ্যাট যাচ্ছে, ভ্যাট মন্ত্রী যাচ্ছে। অথচ সেই ভ্যাটের উপরেই কিন্তু এখন দেশ চলছে। এই একটা উদাহরণ দিয়ে আমি দেখালাম যে এরকম অনেক কিছু ইনোভেটিভ আছে যেটা দিয়ে ই কমার্সের মধ্য দিয়ে এই দেশকে এগোনোর জন্য অনেক কিছু করা যায়, যেখানে জেনজিদের কর্মসংস্থান হবে, আবার একই সঙ্গে নতুন নতুন উদ্ভাবনী জিনিসও বাংলাদেশের মানুষ পাবে অর্থনীতির ক্ষেত্রে। আমরা এই পর্যায়ে স্ক্রিনে দেখব দুজন বিশেষ ব্যক্তিত্বের কি বলছে, স্ক্রিনে দেখি। এই সামিটটাই যে প্রথম সামিট তা না, একটা দেশের সবসময় এরকম বছরে বছরে সামিট হয়েছে, হবে। যেই দিন সেই সামিটটা হয় সেই দিনই কিন্তু আপনার ইসরায়েল নিয়ে যে মিছিলটা হলো সেই দিনই কিন্তু বাটার দোকানে কেএফসি বিএফসিতে হামলা করা হলো এবং এখান থেকে অনেক কিছু সরানো হলো। এটা কিন্তু ব্যাড ইফেক্ট। তো এই ইফেক্টগুলো কিন্তু বোঝায় যে রাজনৈতিক স্থিতিশীলতা এখানে কতটুকু। তো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে এবং একজন নির্বাচনী সরকার না আসলে ব্যবসায়ীরা কিন্তু অতটা ইনভেস্ট করার জন্য উৎসাহী হবে না। সেই জন্য সরকারকে অবশ্যই রাজনৈতিক সরকার যেভাবে রাষ্ট্রীয় পরিচালনায় আসে সেটারও ব্যবস্থা করতে হবে এবং এটা টু বি কন্টিনিউ, এটা চলতে থাকবে প্রসেসিংয়ের মধ্যে। যেসব ব্যবসায়ী আসবে তাদের ফ্যাসিলিটিস দিলে যদি আসে তাহলে তো আমাদের জন্য মঙ্গল, আমাদের দেশের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। দুটো পয়সা ইনকাম হোক, এটা তো আমরা সবাই চাই। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে বলবো যে নির্বাচন হলো সবচেয়ে বড় সংস্কার। কারণ বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বিগত 3টা নির্বাচনে জবরদস্তি নির্বাচনের কারণে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের সামনে সুযোগ তৈরি হয়েছে পছন্দের প্রার্থী নির্বাচনের এবং বাংলাদেশের মানুষের যে অধিকার বঞ্চিত ছিল সেই অধিকার ফেরত পাওয়ার একটি সুযোগ। আমরা অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা জনজীবনের স্বস্তির জন্য নির্বাচনের বিকল্প নেই। আমার দৃষ্টিতে বাংলাদেশকে একটি গতিশীল বাংলাদেশকে যদি আমরা একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করি, সে নতুন বাংলাদেশের জন্য দরকার নির্বাচন হবে, বাংলাদেশের সব সংকট সমাধান হবে। দুজন বক্তার কথায় একটি মিল রয়েছে, সেটি হচ্ছে বিনিয়োগ, রাজনীতি এবং নতুন বাংলাদেশ। তো এই দুজন বক্তার সাথে আপনার কিছু বক্তব্য শুনতে চাচ্ছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা অর্থনীতির ভাষায়, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে কতটা কাজে লাগাতে পারা যায় তৎপরতার সঙ্গে এবং আধুনিক পর্যায়ে নিয়ে গিয়ে, এইটার উপরে মূলত সফলতাটা নির্ভর করছে। কারণ আমাদের দেশটা হচ্ছে শ্রমঘন পরিবেশের একটি দেশ, ছোট্ট একটি দেশ মানচিত্রের মধ্যে, কিন্তু অসংখ্য মানুষ এখানে। এইটাকে যদি শ্রমশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে পদ্ধতিটা আছে, পৃথিবীর বিভিন্ন দেশ যেটা ব্যবহার করে উপকৃত হয়েছে, বিশেষ করে জাপান, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশ, আমরা যদি সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ব্যাপারগুলোকে দেখি গুরুত্ব সহকারে, তাহলে বিদেশি বিনিয়োগ করাটা আকৃষ্ট হবে। কারণ এত সস্তা শ্রম তারা আর কোথাও পারচেস করতে পারছে না। আমাদের আশেপাশে না, পৃথিবীর অন্য অনেক দেশও আছে যেখানে কম। প্লাস আমাদের নদীপথে যে যোগাযোগ ব্যবস্থা আছে এখান থেকে, একসময় তো এখান থেকে সিল্ক রুট তৈরির পরিকল্পনা ছিল চায়নার, এবং একসময় সিল্ক রুট এখান থেকে ছিল একদম এশিয়া, ইউরোপ, আমেরিকা হয়ে আফ্রিকা পর্যন্ত যেত নৌপথে। সেইটাকে পুনরুদ্ধার করা এবং গতিশীল জনশক্তির মধ্য দিয়ে আমাদের প্রযুক্তিগত যে উন্নয়ন, সে প্রযুক্তিগত উন্নয়নকে সমৃদ্ধ করা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, কয়েকটা জিনিস একত্র হলে পরেই এই বিনিয়োগ সম্মেলনের সফলতা আসবে। এবং এই জিনিসগুলোকে একত্র করার জন্য যে কারুকার্য দরকার, যে কর্মপদ্ধতি দরকার, সেখানে অভিজ্ঞতা সম্পন্ন একটা সরকারের প্রয়োজন। দেশ পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন, এনজিও পরিচালনার অভিজ্ঞতা না। দেশ পরিচালনার অভিজ্ঞতা যারা আছে তারা এই জিনিসগুলোকে একত্র করতে পারবেন এবং এটাকে সম্মুখে এগিয়ে নিতে পারবেন, এই বিশ্বাস আমাদের আছে। আমরা এই পর্যায়ে দর্শক গ্যালারি থেকে প্রশ্ন নিব। আমি ইবনুল রাজি, আমি একজন উদ্যোক্তা, আইটি ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করি। আমার 3টা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এখনকার দেশে পলিটিক্যাল অবস্থায় যে তারুণ্যের জয় জয়কার, তো নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। সো তরুণদের
কি কি সুযোগ সুবিধা আপনারা এই পলিটিক্যাল ইয়ার মধ্যে ইনভলভমেন্ট করবেন? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে জব একটা ইস্যু, তারপরে তরুণদের বিজনেস একটা ইস্যু। বিজনেসটা এরকম হয়ে গেছে যারা টেক বেস বিজনেস করে, আইটি বেস বিজনেস করে, এখানে ভ্যাটের কিছু ইস্যু ঢুকে গেছে। তো এইটা নিয়ে আপনাদের চিন্তাভাবনা, এটা সেকেন্ড। আর থার্ড কোশ্চেনটা হচ্ছে আপনি গত 17 বছরে পারিবারিক আপনি নিজে পার্সোনালি পলিটিক্যালি যতটা হ্যারাসমেন্ট হয়েছেন, আপনার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার যে হ্যারাসমেন্ট হয়েছে, কতবার জেলে গেছেন, কি পরিস্থিতি আপনার ভোগ করতেছে, এটা ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ব্যক্তিগত বা পারিবারিক বিষয়টিকে আনতে চাই না, সহজেই বুঝতে পারেন। এক কথায় যদি বলি, জেলখানা ছিল আমার আবাসস্থল, আর আমার নিজের পরিবার এবং আমার বাসা ছিল আমার সেকেন্ড হোম, এটুকুই বললাম। এবং আমাকে কারাগারে হাই সিকিউরিটি জেলখানায়, কাশিমপুরের হাই সিকিউরিটি জেলখানায় ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হয়েছে মাসের পর মাস, সমস্ত ফাঁসির আসামি, এবং একমাত্র মানে কোনো সাজাবিহীন মানুষটা ছিলাম আমি ওখানে। ওখানে যে কোনো লোক থাকলে পরে তার মস্তিষ্ক বিকৃত হওয়া খুবই স্বাভাবিক, সেরকম পরিবেশও আমাকে থাকতে হয়েছে। শুধু এতটুকুই বললাম। আমার ছেলেটা চাকরির জন্য এনভায়রনমেন্টাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছে, ভালো রেজাল্ট করেছে, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। যখনই শুনেছে তার বাবা মোয়াজ্জেম হোসেন আলাল, তাকে ফেরত দেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমরা আপনাকে জানাবো। চাকরিটা তার হয়নি। এই দুটো ছোট ঘটনা বললাম। আমার মায়ের মৃত্যু হয়েছে, আমি জেলখানায় থাকা অবস্থায় আমি আমার মায়ের জানাজা অংশগ্রহণ করতে পারি নাই, আমার মাকে শেষ জীবিত দেখতে আমি পারি নাই। তো সেই ব্যক্তিগত দুঃখগুলোকে আমরা চাপা দিয়ে আমরা মনে করি দেশের অনেক মানুষের এর চেয়ে অনেক বেশি কষ্ট আছে, সেই কষ্ট দেখার দায়িত্বটা আমাদের। আর আপনি সুনির্দিষ্ট যে প্রশ্নটা করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রথম ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন এই দেশে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। যত পলিটেকনিক ইনস্টিটিউট দেখছেন আজকে, এটার গোড়াপত্তন তিনি করেছেন। তারপরে যুব মন্ত্রণালয় তিনি করেছেন, যুবকদের কর্মসংস্থানের জন্য এবং আত্মকর্মসংস্থানের জন্য স্বনির্ভর কর্মসূচি নিয়েছিলেন তিনি। এই দুটো ছোট মোটা দাগে উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এর মধ্য দিয়েই ভবিষ্যতের বিএনপি আরও গতিশীল কর্মপন্থা আনবে কর্মসংস্থানের জন্য। এবং যেহেতু এখন প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে পৃথিবী একটা চূড়ান্ত উচ্চ পর্যায়ে আছে, তার সঙ্গে তাল মেলানোর জন্য আমাদের আইটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এবং আইটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেই তরুণ এবং কিশোররা সেখানে সংযুক্ত হবে, তারাই নেতৃত্বে থাকবে, আমাদের মতো বয়সের লোকরা সেখানে নেতৃত্বে আসতে পারবে না। আচ্ছা, এই পর্যায়ে একজন রাজনীতিবিদের কথা আমরা স্ক্রিনে দেখব। নির্বাচন এবং সংস্কার দুইটাই প্রয়োজন। তবে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে যতটুকু সংস্কার করতে পারবে, সেই সংস্কারটুকু একটা অনির্বাচিত সরকারের কাছে সেটা অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য এবং অসম্ভব। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের কাঠামোর 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, বা যে ম্যানিফেস্টো আমাদের আছে তার মধ্যে 80%-এর বেশি আমাদের সেই ঘোষণাপত্রের মধ্যে ইতিমধ্যে আর সম্পৃক্ত আছে। নির্বাচন সহ সকল প্রকারের সংস্কার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যত সংস্কার আছে, সংস্কারগুলোই এই বিএনপি সরকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেটা ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে এই বলে আমরা আশা করি। এবং আমি আজকের যে আমাদের যে অতিথি আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক এমপি, সাবেক যুবদলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা, এই আগামী বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের জন্য এবং উনি তার এলাকার জন্য কি কি কাজ করবেন। ধন্যবাদ। জি, এটা তো একটা ব্যাপক বিস্তৃত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে সময়ের প্রয়োজন, সে সময় তো আমাকে এই অনুষ্ঠান যারা করছেন তারা দিতে পারবেন না, সম্ভব না। তবে একটা জিনিস বলি, মানুষের পাশে থেকেছি, জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতা কি কখনো অনুভব করিনি, মনে করেছি যে এটা একটা দায়িত্ব, একটা আমানত। মানুষের কাজ করে যাওয়াটার যে আমানতটা আমার কাছে রক্ষিত তারা করেছে ভোটের মাধ্যমে, সে আমানতের যেন কোনো খেয়ানত না হয় এ ব্যাপারে সতর্ক ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আর সেক্ষেত্রে জনগণের জীবন ঘনিষ্ঠ সমস্যা সংক্রান্ত যে বিষয়গুলো থাকবে, অবশ্যই সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা আমাদের কর্মকাণ্ড বা আমি ব্যক্তিগতভাবে আমার নির্বাচন এলাকার কর্মকাণ্ড পরিচালনা করব। জি, একটি কথা উঠে এসেছে যে সংস্কার, এই যে সংস্কারটা আপনার স্পেসিফিক্যালি ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে করতে চান, যদি একটু সংক্ষেপে বলতেন। সংস্কারটার পায়োনিয়ার তো বিএনপি। জি, আজকে এই সরকার সংস্কারের কথা বলছে, এনসিপি নামক দল যারা গঠন করেছেন আমাদের সে তরুণ বন্ধুরা, তারা সংস্কারের কথা বলছেন।
জামাত ইসলাম বলছেন, অন্যান্য দলগুলো বলছেন, কিন্তু বিএনপি তো সংস্কারের পায়োনিয়ার। বিএনপি হচ্ছে পায়োনিয়ার। বিএনপি এটা আনুষ্ঠানিকভাবে প্রথম এনেছে জাতির সামনে, এবং কখন এনেছে? যখন বুলেট, মামলা, কারাগার, গুম, নির্যাতন এর বাইরে কোনো কিছু ছিল না সেই সময়। এখন তো একটা শান্ত পরিবেশে বসে অনেকে অনেক কিছু বলছেন। তো আমরা মনে করি যে সংস্কারের মধ্য দিয়েই আমরা আমাদের কর্মসূচি শুরু করব। নির্বাচন পরবর্তীকালীন যে সমস্যাগুলো থাকবে তার মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার যেটা হতে পারে সেটাকে আমরা চুজ করব, সেটা দিয়ে শুরু হবে। আমাদের ওখানে যে ঘোষণা আছে সেই অনুযায়ী এরপরে একে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পালন করা। জি জি, ধন্যবাদ। আরও শুনবো। গ্যালারি থেকে আরেকজন প্রশ্ন করুন প্লিজ। আমার নাম GM শাহজাদ সাইদ, আমি একজন চাকরিজীবী। আমার কাছে আমি সংক্ষেপে দুই একটা কথা বলবো। সেটা হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে উন্নয়নমূলক যে কাজগুলো হয়েছে, এই কাজগুলো তো আসলে আমরা উন্নয়ন শুনছি, কিন্তু এখানে দুর্নীতিতে ভরা। আপনার সরকার যদি কখনো ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে কী পরিকল্পনা নেবেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া যে আপনার এলাকায় যে কি পরিকল্পনা আছে এই পরিবর্তনের নিয়ে, যে আপনি সামনে নির্বাচিত হবেন, MP হবেন, আমরা সাধারণ জনগণ আপনার থেকে কি আশা করতে পারি? ধন্যবাদ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি, সেটা জানতে চাচ্ছি। না, দুর্নীতির ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনাগুলো আমাদের সংস্কার কর্মসূচির মধ্যেই রয়েছে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে বাংলাদেশে তো এখনও সৎ মানুষরা আছে। এই সৎ মানুষের খোঁজে আগে থেকে নামতে হবে, ক্ষমতায় গিয়ে তারপরে না, আগে থেকে নামতে হবে এবং সেই কাজটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সংবিধানে, আমাদের বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল একটি পদ আছে, অম্বুডসম্যান। এই ন্যায়পাল পদটা আজ পর্যন্ত নিয়োগ হয়নি দেশ স্বাধীন হওয়ার পরে। একজন ন্যায়পাল নিয়োগ করতে হবে যে সকল কিছুর উপরে সত্যিকার অর্থে দেশের মুরব্বী হিসাবে, দেশের সবচেয়ে বড় অভিভাবক হিসাবে কাজ করবেন। এই পদটা যদি একজন ভালো এবং সৎ মানুষকে আমরা দিতে পারি তাহলে অনেকেই দুর্নীতি করার জন্য সাহস পাবে না। আর তাৎক্ষণিক যদি ব্যবস্থা নেওয়া হয়, যেটা বেগম খালেদা জিয়া সর্বশেষ 2001-06-এও নিয়েছেন। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ওই সময়কার সভাপতি এবং MP শুধু টেন্ডারবাজির অভিযোগে তাকে কারারুদ্ধ করা হয়েছিল, নাম বললাম না। তারপরে আমাদের মন্ত্রী ছিলেন TNT-র মন্ত্রী, তার ছেলে যুবদল করত, তিনি টেন্ডারবাজি করতে গেছেন, তাকে সেই টেন্ডারবাজির অভিযোগে তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং তার বাবাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই উদাহরণ তো আমরা সৃষ্টি করেছি। সারের নিয়ে তখন সংকট হয়েছিল কৃষকের, সে সারের সংকটের কারণে আমাদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। এই উদাহরণ তো বিএনপি সৃষ্টি করেছে, আর কোনো সরকারের তো এটা নেই। সুতরাং আমরা বলতে চাই যে আমরা ওই আগামীতেও সেই সময় উপযোগী এবং যুগ উপযোগী পদক্ষেপগুলোই নেব এই দুর্নীতিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন এবং বাংলাদেশের সাধারণ জনগণ ওনাকে খুব দ্রুত দেখতে চায় দেশে, এবং দেশে এসে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করবে, এটি হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা। তো আমরা কবে নাগাদ ওনাকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো, এ ব্যাপারে আপনাদের বক্তব্য? আমরা ইনশাআল্লাহ অচিরেই ওনাকে বাংলাদেশের মাটিতে দেখতে পাবো। দিনক্ষণ বলা তো ঠিক হবে না, বা আমার জানাও নাই সেটা। এটা উনি খুব তাড়াতাড়ি দেশে আসবেন। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে তারেক রহমান কবে দেশে আসবেন, কারণ বহু যন্ত্রণা, বহু ত্যাগ তিতিক্ষা, পারিবারিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ওনাদের প্রায় 1.5 যুগ কেটে গেছে। এখন যদি স্বদেশ ভূমিতে আসতে না পারেন, এই আক্ষেপটা তো ওনাদের জন্য আরও বড় হয়ে দেখা দেবে। সেটা জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। এজন্য আমরা প্রত্যাশা করব অচিরেই তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন। জি, আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা শেষ প্রশ্নে জানতে চাচ্ছি, আপনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন, বর্ণাঢ্য কেরিয়ার আপনার রাজনীতিতে। আপনি বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অতীতে বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং যুবদলের সভাপতি ছিলেন এবং যুবদলের সাধারণ সম্পাদকও ছিলেন। অনেক ক্যারিয়ার। এবং আপনি একটু আগেও বলেছেন যে আপনার ফার্স্ট হোম ছিল কারাগার এবং সেকেন্ড হোম ছিল আপনার বাসা, এবং আপনার পরিবার বিভিন্ন সময় বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই জায়গাটায় আপনি আমরা বলবো যে আপনি একজন ত্যাগী নেতা, এবং আপনি জীবনের একটা বড় সময় আপনি হারিয়েছেন, এবং আপনি সাধারণ মানুষের জন্য নিবেদিত ছিলেন। তো এই জায়গাটায় এই যে একটা ত্যাগ, সমাজের জন্য ত্যাগ, দেশের জন্য ত্যাগ, সাধারণ মানুষের জন্য ত্যাগ, এই ত্যাগী হিসাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যদি সংক্ষেপে কিছু বলতেন? না, সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার বক্তব্য থাকবে একটাই, যে আপনারা নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনারা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এ সম্পর্কে আপনাদের যতটুকু জ্ঞান আছে সেটাকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের যথাযথ দায়িত্বটা পালন করবেন।
ভোট প্রদানের ক্ষেত্রে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে কথায় কথায় সমালোচনার যে একটা প্রবণতা আছে, এটাকে একটু কমাতে হবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু ভুল আছে, ভুল নেই শুধু ইবলিসের এবং ফেরেস্তার, কিন্তু আমরা তো মানুষের ভুল থাকতেই পারে। সে ভুলটাকে সৎসাহসের সঙ্গে ধরিয়ে দিতে পারাটা, এটাও কিন্তু জনপ্রতিনিধির একটা উপকার করা। এবং রাজনীতির ক্ষেত্রে বা দেশ গঠনের ক্ষেত্রে তিনি একজন অংশীদার হলেন এই মতামতের মধ্য দিয়ে। সেই কাজটি নাগরিকদের কাছ থেকে আমরা বেশি আশা করি। আমরা রিসেন্টলি দেখছি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে খুব বেশি পরিমাণ ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ভৌগোলিকগত কারণে বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। তো দুর্যোগ মোকাবিলায় এই যে আমরা রিসেন্টলি দেখেছি মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, পাশাপাশি আমরা মাঝে মধ্যে আমরা দেখি ঘূর্ণিঝড়, বন্যা। তো এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি যদি সরকারে আসে, তাহলে এই দুর্যোগ মোকাবেলায় আপনারা কিভাবে কাজ করবেন সংক্ষেপে যদি? দুর্যোগ মোকাবেলায় সংক্ষেপে আমি আপনাকে যেটা বলতে পারি সেটা, দুর্যোগ মোকাবেলাটা কোনো দেশের একার পক্ষে দূর করা সম্ভব নয়। কারণ আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রসঙ্গে বলি। মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সিটিতে হঠাৎ করে কিছুদিন আগে ধরা পড়লো সেখানে এয়ার পলিউশন 33% ছাড়িয়ে গেছে। তারা খুব অবাক হলো যে আমরা এত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রাখছি এই সিটিটাকে, এটা কোত্থেকে হলো। তারপরে এটাকে সার্চ করতে করতে দেখা গেল ঠিক মহাসাগরের ওই পাশেই চীনের একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, ওখান থেকে পলিউশনটা বাতাসে ভেসে এসে সান ফ্রান্সিসকোতে হিট করে। তো প্রজেক্ট হচ্ছে চীনের, এফেক্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিটির নাগরিকরা। তো এটার ব্যাপারে আপনি কি করবেন বলেন? হয় যুদ্ধে যেতে হবে, না হলে তাদেরকে বলতে হবে ওটাকে বন্ধ করো, পরিবেশ বান্ধব কোনো বিদ্যুৎ কেন্দ্র করো। সুতরাং এটা খুব ইন্টার রিলেটেড, গ্লোবাল ভিলেজের সাথে ইন্টার রিলেটেড। এটাকে করতে হলে আমাদের নিজস্ব যে পরিকল্পনাগুলো আছে তাতে আমাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, অন্যান্য মালদ্বীপ যারা আছে, তাদের সঙ্গে সহযোগিতা ভিত্তিক একটা কর্মসূচি তৈরি করতে হবে। জি, আপনারা অনেক মূল্যবান কথা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে সালাম। জি দর্শক, এতক্ষণ আমরা শুনলাম একজন ত্যাগী মানুষের কথা, ত্যাগী রাজনীতিবিদের কথা, যিনি হারিয়েছেন তার জীবনের একটা বড় অংশ। স্বাভাবিক অবস্থায় তিনি থাকতে পারেননি, উনি কাটিয়েছেন জেলে। উনি নিজেও বলেছেন যে সেকেন্ড হোম ছিল ওনার বাসা, ফার্স্ট হোম ছিল ওনার জেলখানায়। তো আমরা এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটা স্বনির্ভর দেশ গড়ে উঠবে। ওনার চেষ্টা এবং ওনার ভবিষ্যতে যদি ওনার সরকার ক্ষমতায় আসে, তাহলে এই সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ হবে সুখী এবং সমৃদ্ধ। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।